জানেন কি, ভারতের ইতিহাস চিরতরে বদলে দেওয়া মোঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর জীবনের এক দীর্ঘ সময় কাটিয়েছিলেন একজন সর্বশান্ত যাযাবরের মতো, যার নিজের কোনো ঘর ছিল না, মাথার উপর ছাদ ছিল না, এমনকি রাতের পর রাত এক শহর থেকে আরেক শহরে পালিয়ে বেড়াতে হতো প্রাণের ভয়ে। সেই সিংহাসনহীন মানুষটি কিভাবে মাত্র ১২,০০০ সৈন্য নিয়ে ১,০০,০০০ সেনার বিশাল দিল্লি সালতানাতকে এক নিমিষে ধুলোয় মিশিয়ে দিলেন। আজকের ভিডিওতে আমরা জানব এক পরাজিত রাজ্যহীন রাজপুত্রের হিন্দুস্তানের সম্রাট হয়ে ওঠার সেই রোমহর্ষক গল্প। ১৪৮৩ সালের ১৪ই ফেব্রুয়ারি বর্তমান উজবেকিস্তানের অপরূপ সৌন্দর্যে ঘেরা ফারগানা উপত্যকায় জন্ম নেন জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। তার ধমনীতে বইছিল বিশ্বের দুই সর্বশ্রেষ্ঠ বিজেতার রক্ত। পিতার দিক থেকে তিনি ছিলেন তৈমুর লংয়ের বংশধর, আর মাতার দিক থেকে চেঙ্গিজ খানের। কিন্তু এই রাজকীয় রক্তই তার জন্য কাল হয়ে দাঁড়ায়। ১৪৯৪ সালে এক দুর্ঘটনায় পিতা উমর শেখ মির্জার মৃত্যুর পর মাত্র ১২ বছর বয়সে বাবর ফারগানার সিংহাসনে বসেন। কিন্তু চারদিকের শত্রু আর নিজেরই আত্মীয় স্বজনদের ষড়যন্ত্রে তাকে বারবার রাজ্য হারাতে হয়। বাবরের স্বপ্ন ছিল তার পূর্বপুরুষ তৈমুরের রাজধানী সামারকান্দ জয় করা। তিনি ৩বার সামারকান্দ জয় করেছিলেন, কিন্তু প্রতিবারই উজবেক নেতা সাহেবানি খানের প্রবল আক্রমণের মুখে তা আবার হারিয়ে ফেলেন। জীবনের এমন এক সময় আসে যখন বাবরের নিজের রাজ্য ফারগানাও হাতছাড়া হয়ে যায়। সামারকান্ধ নেই, ফারগানাও নেই। এক চরম হতাশার মধ্যে মাত্র ২০০ থেকে ৩০০ জন বিশ্বস্ত অনুচর নিয়ে পাহাড়ের গুহায় তুষারপাতের মধ্যে যাযাবরের মতো দিন কাটাতে থাকেন তিনি। কিন্তু বাবর ছিলেন সংকল্পের এক মূর্ত প্রতীক। বারবার পরাজয় তাকে মানসিকভাবে ভেঙে দেয়নি, বরং তাকে করে তুলেছিল এক ক্ষুরোধর এবং অদম্য যোদ্ধা। তিনি বুঝতে পেরেছিলেন মধ্য এশিয়ায় উজবেকদের হারিয়ে টিকে থাকা কঠিন। তাই তিনি তার দৃষ্টি ঘোরালেন অন্যদিকে। ১৫০৪ সালে এক ঝটকিয়া অভিযানে তিনি আফগানিস্তানের কাবুল দখল করেন, আর এই কাবুল থেকেই তিনি প্রথম ভারতের বিপুল ধন সম্পদের কথা জানতে পারেন। সময়টা ১৫২৬ সাল। ভারতের বুকে তখন ইব্রাহিম লোদির শাসন। লোদির অত্যাচারে অতিষ্ঠ হয়ে পাঞ্জাবের গভর্নর দৌলত খান লোদি বাবরকে ভারত আক্রমণের আমন্ত্রণ জানান। বাবর এই সুযোগেরই অপেক্ষায় ছিলেন। ২১শে এপ্রিল ১৫২৬, পানিপথের প্রান্তর। ইতিহাসের অন্যতম অসম এবং রোমাঞ্চকর এক যুদ্ধ। একদিকে সুলতান ইব্রাহিম লোদির ১,০০,০০০ সেনা এবং ১,০০০ যুদ্ধহস্তির বিশাল বাহিনী, আর অন্যদিকে বাবরের মাত্র ১২,০০০ সৈন্যের ছোট একটি দল। কিন্তু বাবরের তুরুপের তাস ছিল তার অসাধারণ সামরিক কৌশল এবং কামান। ভারতে তিনি প্রথম সফলভাবে বারুদ ও কামানের ব্যবহার করেন। বাবর তার বাহিনীকে গরুর গাড়ির আড়ালে লুকিয়ে রেখেছিলেন, যাকে বলা হতো আরাবা কৌশল, আর তার বিখ্যাত তুলুগুমা বা চক্রবৃহ কৌশলের সামনে লোদির বিশাল বাহিনী তাসের ঘরের মতো ভেঙে পড়ে। কামানের বিকট শব্দে লোদির হাতিগুলো ভয় পেয়ে উল্টে নিজেদের সৈন্যদেরই পিষে মারতে শুরু করে। রণাঙ্গনেই নিহত হন সুলতান ইব্রাহিম লোদি। ভারতের আকাশে প্রথমবারের মতো উদিত হয় মুঘল সূর্য। দিল্লি ও আগ্রা জয় করলেও বাবরের জন্য পথটা মোটেও সহজ ছিল না। এবার তাকে চ্যালেঞ্জ জানান ভারতের সবচেয়ে শক্তিশালী এবং ভয়ঙ্কর যোদ্ধা মেওয়ারের রাজপুত রানা সাং, যার শরীরে ছিল ৮০টি তরবারির দাগের দাগ। রানা সাঙ্গের বিশাল বাহিনীর কথা শুনে বাবরের সেনাদলে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই কাবুল ফিরে যেতে চায়। কিন্তু ১৫২৭ সালের খানুয়া যুদ্ধে বাবর এক ঐতিহাসিক ভাষণ দেন। তিনি নিজের দামি মদের পেয়ালা ভেঙে ফেলেন, শপথ নেন আর কখনো মদ না ছোঁয়ার, এবং এই যুদ্ধকে জেহাদ বা ধর্মযুদ্ধ হিসেবে ঘোষণা করে সৈন্যদের মনোবল ফিরিয়ে আনেন। তার কামানের গোলার সামনে রাজপুতদের অসীম বীরত্ব হার মানে। এরপর ১৫২৮ সালে চেন্দেরি এবং ১৫২৯ সালে ঘরঘরার যুদ্ধে আফগানদের পরাজিত করে তিনি উত্তর ভারতে নিজের সাম্রাজ্য পুরোপুরি পোক্ত করেন। বাবর শুধু একজন রক্তপিপাসু বা দক্ষ যোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন একজন উচ্চশিক্ষিত পণ্ডিত, কবি এবং প্রকৃতিপ্রেমী। তার আত্মজীবনী তুজুক-ই-বাবরি বা বাবরনামা পৃথিবীর ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ এবং সৎ আত্মজীবনী হিসেবে পরিচিত। সেখানে তিনি নিজের জয়, পরাজয়, কান্না, দুর্বলতা সবকিছু অকপটে স্বীকার করেছেন। ভারতের গরম এবং ধুলোবালি তার পছন্দ ছিল না। তিনি খুব মিস করতেন তার জন্মভূমির শীতল হাওয়া এবং রসালো তরমুজকে। এই শূন্যতা পূরণের জন্যই তিনি ভারতে ৪ বাগ পদ্ধতির সুন্দর জ্যামিতিক উদ্যান বা বাগানের সূচনা করেন, যার প্রথম নিদর্শন আগ্রার আরামবাগ। ১৫৩০ সাল। বাবরের বয়স তখন মাত্র ৪৭ বছর। তার প্রিয় পুত্র হুমায়ুন এক অজানা এবং দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন। চিকিৎসকরা যখন হাল ছেড়ে দেন, তখন বাবর এক আধ্যাত্মিক পথ বেছে নেন।
প্রচলিত আছে যে তিনি হুমায়ুনের শয্যার চারদিকে 3 বার ঘুরে আল্লাহর কাছে প্রার্থনা করেন, আমার পুত্রের জীবনের বিনিময়ে আমার জীবন কবুল করো। আশ্চর্যজনকভাবে এরপর থেকেই হুমায়ুন সুস্থ হতে শুরু করেন এবং বাবর ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়েন। ২৬শে ডিসেম্বর ১৫৩০ সালে আগ্রায় এই মহান বীর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রথমে তাকে আগ্রায় সমাহিত করা হলেও পরে তার শেষ ইচ্ছা অনুযায়ী তার প্রিয় শহর কাবুলের বাগ-ই-বাবরিতে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। যে মানুষটি একসময় মাথার বোঝার ঠাঁই পেতেন না, তিনিই ভারতে এমন এক সাম্রাজ্যের বীজ বপন করে গিয়েছিলেন যা পরবর্তী ৩০০ বছর ধরে ভারতকে শাসন করেছিল এবং বিশ্বকে উপহার দিয়েছিল তাজমহল, লাল কেল্লার মতো অমর সৃষ্টি। সম্রাট বাবর আমাদের শিখিয়ে যান বারবার সব হারিয়েও কিভাবে শূন্য থেকে শুরু করে ইতিহাস রচনা করতে হয়।